প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের লন্ডন প্রবেশটা কেমন হলো, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন স্থানীয় সময় সকাল 7:05 এবং বাংলাদেশ সময় দুপুর 12:05 লন্ডনে পৌঁছে গেছেন। লন্ডনে যথারীতি একটি অনাড়ম্বরপূর্ণ রিসিপ, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ সরকারের তরফ থেকে বা বলা হয়েছিল যে এটি সরকারি সফর। অবশ্যই একপাক্ষিক একটি সরকারি সফর, যেহেতু সরকার প্রধান বিদেশ সফর যাচ্ছেন, সেটি বাংলাদেশ সরকারের তরফ থেকে সরকারি খরচে একটি সরকারি সফর। কিন্তু কদিন আগে আমি বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম তার একটি সাক্ষাৎকারে শুনেছিলাম, তার বয়ানে সম্ভবত, এই মুহূর্তে আমি ক্লিপটা খুঁজেও পাচ্ছি না, সম্ভবত 71 টিভির একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, লন্ডন থেকে রিপোর্টটা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে যুক্তরাজ্য সরকার এটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ডক্টর ইউনূসের লন্ডন প্রবেশকালে আমরা সেটাকে সরকারি, যুক্তরাজ্যের সরকারি সফর হিসেবে দেখলাম না, দ্বিপাক্ষিক সফর হিসেবে এটি দেখলাম না, এটি নিঃসন্দেহে একপাক্ষিক সফর। এই যে সফরটি এবং লন্ডনে প্রবেশটির কয়েকটা ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই দপ্তর। আমরা ছবিগুলো একটু দেখে আসি, তাহলে বুঝবো যে এটা কতটা অনাড়ম্বরপূর্ণ। একটু ছবিগুলো দেখি। দেখলেন, ডক্টর ইউনূসকে রিসিভ করেছেন বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম। এখানে ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি নেই, প্রতিনিধি থাকবারও কথা নয়। আর এটি হচ্ছে ডক্টর ইউনূসের সফর, একের পর এক বিদেশ সফর, 11তম সফর এটি। আরেকটি বিষয় যে ডক্টর ইউনূস যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন, সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনূসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা, যেটি নজিরবিহীন। বাংলাদেশের কোন সরকার প্রধান পৃথিবীর কোন দেশে সফরে গেছেন, সেখানে বাংলাদেশিরা এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন, সেটি সত্যিই নজিরবিহীন। আমরা সেই সিনারিও গুলো একটু দেখে আসি। দেখলাম যে লন্ডনে ডক্টর ইউনূস সফর বিরোধী স্লোগান কিভাবে প্রকম্পিত হচ্ছে। এমনকি ডক্টর ইউনূস যে হোটেলটিতে উঠেছেন, সেই হোটেলের আশপাশ দিয়েও এরকম স্লোগানে মুখরিত থাকবে আগামী কয়েকদিন। যুক্তরাজ্য তো বটেই, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এই লন্ডনে এসে বিক্ষোভ প্রদর্শন করছে। ডক্টর ইউনূস মূলত যুক্তরাজ্যের কিংস ফাউন্ডেশন কর্তৃক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য গেছেন এবং এটি বেশ কয়েকদিন যাবত এটি জানা যাচ্ছিল। এটিকে সরকারি সফর বলা হোক, দ্বিপাক্ষিক সফর বলা হোক, যাই হোক না কেন, এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে সাক্ষাতের কথা আছে, এমনটা বলা হচ্ছে। এখনো গণমাধ্যম বলছে যে সাক্ষাতের সম্ভাবনা আছে। রাজা চার্লসের সাথে সাক্ষাৎ কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেয়ে এই মুহূর্তে একটি সাক্ষাৎ খুব বড় করে দেখা দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, একটি প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎটি খুব বড় করে দেখা যাচ্ছে। এবং সর্বশেষ যেটি জানতে পারা গেছে যে আগামী শুক্রবার 13 জুন তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে, ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে সাক্ষাৎ করবেন। এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে এই সাক্ষাৎটির ব্যাপারে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এই সাক্ষাৎটি হবার ফলে
অনেক কিছু বাংলাদেশের রাজনীতির অনেক ধোঁয়াশা কেটে যাবে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ধোঁয়াশা না, বিএনপির জন্য ধোঁয়াশা কাটবে কি কাটবে না সেই আলোচনাগুলোই হবে। কারণ বিএনপি প্রধান তারেক রহমান 1 বছর হতে চললে এখনো পর্যন্ত দেশে আসতে পারছেন না। এই দেশে আসা এবং ডক্টর ইউনূসের সেফ এক্সিট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। আমি লন্ডন প্রবেশের কথা দিয়ে আলাপটি শুরু করেছি, আরো কিছু কথা না বললেই নয় যে ডক্টর ইউনূস যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে গেছেন, এই অ্যাওয়ার্ড গ্রহণটি নিয়েও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সরব, এবং সরব হতে হতে এই অ্যাওয়ার্ডটি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি বাংলাদেশের কাছে মনে হচ্ছে যে বিতর্কিত হয়ে উঠছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি যে কিংস ফাউন্ডেশন, দ্য কিংস ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটি কিংস চার্লস অ্যাওয়ার্ড প্রদান করে, সেই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পুরস্কার প্রাপ্ত তালিকায় নাম নেই। গত মে মাসে পুরস্কার প্রাপ্তদের 25 জনের একটা তালিকা প্রকাশ করেছে কিংস ফাউন্ডেশন, এবং কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটটি গত 21শে মের পর আর আপডেট করা হয়নি, যার কারণে এখানে নাম নেই। আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে ডক্টর ইউনূস হঠাৎ করে এই পুরস্কারের জন্য মনোনীত হলেন কিভাবে, কোথা থেকে। একটি সংবাদ মাধ্যম বলছে যে ডক্টর ইউনূস গত এপ্রিলে কাতার সফরে গিয়েছিলেন, কাতারে আর্টনা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে দ্য কিংস ফাউন্ডেশনের সিওর সঙ্গে দেখা হয়েছে এবং সিওর সাথে একটি বৈঠক হয়েছে। মনে করা হচ্ছে যে এই বৈঠকটি থেকেই কিংস ফাউন্ডেশন থেকে ডক্টর ইউনূসকে বলা হয়েছে যে আপনাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত এপ্রিল মাসে এই সফরটি, কাতার সফরটি অনুষ্ঠিত হয়েছিল, কিংবা কিংস ফাউন্ডেশনের সিওর সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হয়েছিল। এপ্রিল মাসের পরে মে মাসে এই অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করা হয় এবং ওয়েবসাইটে নামের তালিকা প্রদান করা হয়। মে মাস পেরিয়ে গেছে, জুন মাস, যে মুহূর্তে পুরস্কার গ্রহণ করবার সময় হয়ে গেছে, তখন পর্যন্ত এই অ্যাওয়ার্ডি তালিকায় ওয়েবসাইটে ডক্টর ইউনূসের নাম ওঠেনি। কেন? আবার এই পুরস্কারটি আসলে কেমন? পুরস্কারটি খুব প্রেস্টিজিয়াস, খুব কি মর্যাদার পুরস্কার? পুরস্কারের নেচার দেখে তেমনটি তো মনে হচ্ছে না। কারণটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিংবা যে কোনো ব্যক্তির সাথে পুরস্কার দাতা সংস্থার প্রধানের সাক্ষাৎ হতে পারে। সাক্ষাৎ হবার অর্থ এই নয় যে কারোর সাথে দেখা হলো, সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই টেবিলে যে আপনাকে আমি পুরস্কারটি দেব। অবস্থাটা কিন্তু তেমন। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা টেবিলে, অর্থাৎ পুরস্কারটা যে গুরুত্বহীন এটি সবচেয়ে বড়ভাবে সামনে আসছে। আমি আলাপটি শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন প্রবেশটি কেমন হলো। লন্ডন প্রবেশটি মোটেই সম্মানের নয়, মোটেই মর্যাদার নয়, এবং আগামী কয়েকদিন আরো অমর্যাদাকর নানা কিছু ঘটতে পারে সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবং এই যে পুরস্কারটি, নানা নাটকীয়তা নিয়ে যে পুরস্কারটি গ্রহণ করতে যাচ্ছেন, এই পুরস্কারটি আসলে অমর্যাদা পুরস্কার। ডক্টর ইউনূসের পক্ষ থেকে যতই হাইপ তোলা হোক, ঢোল পেটানো হোক, ডক্টর ইউনূস এ সে ইত্যাদি, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস 11তম বিদেশ সফর করছেন। এই যে 11টা সফর, একটি সফরও কিন্তু দ্বিপাক্ষিক সফর নয়, সব একপাক্ষিক সরকারি সফর। সরকারি সফর কার? সরকারি সফর বাংলাদেশ সরকারের। কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জি, এখন পর্যন্ত একটি সফরও অনুষ্ঠিত হয়নি। কাজেই আমি এই কথা বলেই শেষ করতে যাই যে লন্ডন প্রবেশটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো হয়নি, এবং লন্ডন প্রস্থানটাও ভালো হবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অলৌকিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, বহু বাধা, বহু বিঘ্ন, তারপর তিনি টিকে আছেন, সেটিও অনেকটা অলৌকিকভাবে। সাধারণত আমাদের দেশে মানুষ ধৈর্য রাখতে পারেন না। গত 10 মাসে মানুষের ধৈর্যচ্যুতির হাজারো ঘটনা ঘটার পরেও কেন যেন ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছেন। এটি একটি মিরাকল। আমাদের জাতীয় জীবনে 2-3 মাস আমরা স্থির থাকতে পারি না। আমাদের দেশে অনেক জনপ্রিয় ব্যক্তি রাজনীতিতে এসেছেন, অনেক যোগ্য ব্যক্তি এসেছেন, অনেক জ্ঞানী ব্যক্তি এসেছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত টিকতে পারেননি। তো 10 মাস পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় শুধু টিকে আছেন না, তিনি একই সঙ্গে ক্ষমতার যে ছড়ি,
এমনভাবে ঘোরাচ্ছেন যে তার সঙ্গে যারাই লাগতে আসছে তিনি তাদের সবাইকে নাস্তা নাবুদ করে ছাড়ছেন। তিনি গত 10 মাসে অনেকের সাথে বন্ধুত্ব করেছেন, অনেকের সঙ্গে শত্রুতা করেছেন এবং সবচেয়ে অবাক করার বিষয়টা হলো যে তিনি তার যে লক্ষ্যবস্তু সেই লক্ষ্যবস্তু থেকে এক সুতো সরেননি। এখন সেটা তার জন্য ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু তার এই দৃঢ়তাকে অনেকেই শ্রদ্ধা করছেন, অনেকেই পছন্দ করছেন। তিনি যাদেরকে বন্ধু হিসেবে নিয়েছেন, আপনজন হিসেবে নিয়েছেন সেই প্রথম থেকে, এবং তিনি তাদেরকে ওন করছেন এবং তার জীবনের সঙ্গে তার বন্ধুদের জীবনকে তিনি একেবারে জড়িয়ে ফেলেছেন। আর প্রথম দিন থেকে তিনি যাদেরকে অপছন্দ করেছেন তাদের অনেকের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, কিন্তু তিনি অপছন্দ করতেন। গত 10 মাসে এরকম অপছন্দের একজন মানুষকেও তিনি একটু সামান্যতম স্থান দেননি তার আশেপাশে বসার জন্য। অনেককে বরং একটু ডেকে এনে একটু ঢিল দিয়ে তারপরে শেষে আবার ছেড়ে দিয়ে তাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিয়েছেন যে এই সমস্ত লোক না পারছে গিলতে, না পারছে খেলতে, না পারছে বলতে, একেবারে রীতিমতো বেইজ্জতি হওয়ার মতো অবস্থা। তার ব্যক্তিগত জীবনে কয়েক ধরনের বন্ধুবান্ধব ছিল। সেই বন্ধুবান্ধব একেবারে সেই তারেক চয়নের মতো একেবারে তরুণ সাংবাদিক, যার বয়স হয়তো 30-32 বছর। তো সেখান থেকে শুরু করে অধ্যাপক রেহমান সোবহানের মতো বয়স্ক মানুষও তার বন্ধু তালিকায় ছিল। তো এই বন্ধুদের মধ্যে যারা একটু বেশি বোঝেন, কথা বলেন, যারা একটু সাজেশন দেওয়ার চেষ্টা করেন, এই সমস্ত লোককে তিনি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। এবং গত কয়েক মাসে দেখবেন যে তিনি এই তার বন্ধুদের মধ্যে অনেককে তিনি কাছে নিয়েছেন, তারপরে সুন্দরভাবে কাদা মাখিয়ে দিয়ে তাদেরকে গুড বাই জানিয়েছেন। সেই লোকগুলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষেও বলতে পারেন না, জাতির পক্ষেও বলতে পারেন না, পক্ষেও বলতে পারেন না। তারা সবাই তার যার যার যে ইমেজ ছিল দীর্ঘদিন, সেই ইমেজটি হারিয়ে এখন তারা ইয়া ইনুসু করছেন। এই গেল এক। 2 নম্বর হলো যে তার বন্ধুদের মধ্যে যারা তাকে আনকন্ডিশনালি ভালোবেসেছে, আনুগত্য করেছে, যেমন ধরুন তারেক চয়নের কথা বললাম, তারপর বিবিসির আকবরের কথা বললাম, সাংবাদিক গোলাম মর্তজা আছে, সাংবাদিক, তারপর মুশফিক ফজল আনসারী আছে, তাদের সবাইকে তিনি সম্মান, পদ, মর্যাদা তিনি দিয়েছেন। আবার উপদেষ্টা মণ্ডলীতে তিনি যাদেরকে স্থান দিয়েছেন তাদের মধ্যে আদিলুর রহমান, আসিফ নজরুল, নূরজাহান বেগম, তাদের সবার সঙ্গে তার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এরপরে ক্যাটাগরিলি যাদের সঙ্গে কৌশলগত তাদের সম্পর্ক ছিল, যেমন আলী রিয়া সাহেব, বদিউল আলম মজুমদার সাহেব, তো তাদের সঙ্গে তার একটা কৌশলগত বন্ধুত্ব ছিল। তিনি তাদেরকে সম্মান দিয়েছেন এবং সম্মানের জায়গায় বসিয়েছেন এবং তাদেরকে এখনও রেখে দিয়েছেন। এর বাইরে তার যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের যদি জায়গা ধরেন, অনেক তরুণ, যেমন আশিক সাহেবকে এনেছেন বিডার চেয়ারম্যান করে, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান করে, লুৎফে কবিরকে এনেছেন, তারপরে খলিলুর রহমান সাহেবকে এনেছেন, এরপর আরও অনেককে, বেশ কয়েকজন, যেমন বিটিআরসির বা তথ্য উপদেষ্টার উপরে যিনি আছেন তিনি সহ, ভদ্রলোকের নাম আমার মনে আসছে না, এরকম অনেককে তিনি এনেছেন যাদের সঙ্গে তার ইন্টেলেকচুয়াল লেভেলে সমতা ছিল। তিনি তাদেরকে পছন্দ করতেন, এক টেবিলে বসে খেতেন এবং তার মনে মনে একটা সিদ্ধান্ত ছিল যদি কখনো তার সুসময় হয় তিনি এই মানুষদেরকে এস্টাবলিশ করবেন, এবং সেই কাজটি তিনি করেছেন এবং করে চলেছেন। পরবর্তীতে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় তার সঙ্গে যাদের বন্ধুত্ব হয়েছে, সেখানে নাহিদ ইসলাম বলেন, সার্জিস বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, অন্যান্য যারা, এই মাহফুজ সাহেব বলেন, কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তাদের সবাইকে তিনি ওন করছেন এবং তাদের বিরুদ্ধে যত অভিযোগই আসুক না কেন তিনি ওইদিকে তার কানটাই দিচ্ছেন না। বড় জোর তাদের এপিএস টেপিএস তাদেরকে একটু শাস্তি দিচ্ছেন, এর বাইরে তিনি তাদের ব্যাপারে কোনো অভিযোগ শোনেনও না, তাদের ব্যাপারে কোনো কথাবার্তা বলেন না, একেবারে নির্লিপ্ত থাকেন। এবং আমাদের এই সমাজে নির্লিপ্ত থাকাটা যে কত বড় একটা গুণ, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এই গত 10 মাসে প্রমাণ করেছেন, যে তিনি কেবলমাত্র নির্লিপ্ত থেকে, কথা না বলে, চুপচাপ থেকে এবং মানুষজনকে অ্যাভয়েড করে
তিনি অনেক মানুষকে তিনি অ্যাভয়েড করেছেন, অনেক মানুষের সংসর্গ তিনি পরিত্যাগ করেছেন এবং সবচেয়ে বেশি পরিত্যাগ করেছেন বাংলাদেশের সাংবাদিকদেরকে, একেবারে পরিত্যাগ করেছেন, যাকে বলা হয় কুল্লু তালাক, কুল্লু তালাক, কুল্লু তালাক। তার যত কথা আছে তিনি বিদেশিদের সঙ্গে বলেন এবং এই কর্মকাণ্ডের ফলে তার জীবনের 90% ঝামেলা এই রাজনীতি সংক্রান্ত একেবারে মাটিতে পুঁতে গিয়েছে। এরপর তিনি খুব কৌশলে একটি গ্রুপকে কাছে ডেকে নিয়েছেন, অর্থাৎ ছাত্র জনতার পরে কৌশলে তিনি জানেন যে আমাদের দেশ ধর্মপ্রাণ মুসলিম, তো সেক্ষেত্রে যারা তৌহিদি জনতা, যারা ইসলামী রাজনীতি করেন এবং যারা বিভিন্ন সময় ঝামেলা করতে পারেন, তাদের সবাইকে তিনি বন্ধু বানিয়ে নিয়েছেন। সেটা চরমোনাই বলেন, হেফাজত বলেন কিংবা জামায়াত ইসলামী বলেন, তাদেরকে তিনি বন্ধু বানিয়ে নিয়েছেন এবং তাদেরকে নিয়ে তার স্বপ্ন রয়েছে, তাদেরকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে এবং তাদের জন্য যেখানে বিএনপির সালাউদ্দিন সাহেব যদি একান্তে তার সাথে 2 মিনিট কথা বলতে যান, তিনি হয়তো সেটা করতে রাজি হবেন না। কিন্তু জামাতের আমির যদি ইয়াদ করেন, ইরাদা প্রকাশ করেন, বা তিনি যদি শুধু তার পবিত্র জবান দিয়ে একটু বলেন যে আমি আমার এই দুপুরের খাবারটি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে একত্রে খেতে চাচ্ছি এবং আমার বাসাতে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রকম প্রোটোকল ছাড়া তিনি সেখানে চলে যাবেন, একেবারে নিশ্চিত। এখন প্রশ্ন হলো যে এই যে জামাতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে সম্পর্ক ছিল আমার জানা নেই, সেখানে হলো আমার যতটুকু জামাতের সঙ্গে কানেক্টিভিটি রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যতটুকু কানেক্টিভিটি ছিল, ওনার এরকম ইসলামী যে কৃষ্টি কালচার, এই সম্পর্কটা আমি কখনো দেখিনি। আর জামাতও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সহানুভূতি জানিয়েছে, কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব হবে এরকম কোনো রিজন কখনোই ছিল না। বরং জামাতে যারা লোকজন ছিলেন তারা তো তার বিরুদ্ধে দ্বিধার্ছে, যাকে বলা হয় অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় ওয়াজ করতেন। আপনি কাজী ইব্রাহিম সাহেব, তারেক মনোয়ার সাহেব, তারপরে তাদের আরেকজন লোক ইদানিং নমিনেশন দিয়েছে কুষ্টিয়া বাড়ি, যে রশ্মিকা মান্দানাকে বিশ্বের সেরা সুন্দরী বলেছেন, ভদ্রকের নাম আমার মনে আসছে না এই মুহূর্তে, এবং তার সঙ্গে রশ্মিকা মান্দানা মানে দক্ষিণের নায়িকা, ভারতের হলিউড প্লাস দক্ষিণের সুপারহিট নায়িকা রশ্মিকা মান্দানার যিনি খুব ভক্ত। তো সেই ভদ্রলোক তারা তাদের ওয়াজে নসিহতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন। কিন্তু এই মানুষগুলো আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন, তার ভক্ত হচ্ছেন, অনুরক্ত হচ্ছেন, তার জন্য দোয়া করছেন তিনি যেন দীর্ঘায়ু লাভ করেন, সুস্থ থাকেন। এখন প্রশ্ন হলো যে জামাত হঠাৎ করে ইউটার্ন নিয়ে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এতটা আনুগত্য দেখাচ্ছে, এতটা লয়ালিটি দেখাচ্ছে এবং তার সঙ্গে নিজেদের ভাগ্যকে একত্র করে ফেলেছে। আমার ক্ষুদ্র যে বুদ্ধি, সেই ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী যেটি মনে হয়েছে, জামাত অতীতে যাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, রাজনৈতিক দল হিসেবে সেটা জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, সবার সঙ্গে তাদের বন্ধুত্ব হয়েছে এবং প্রায় সবাই তাদের সঙ্গে বেইমানি করেছে, মুনাফিকি করেছে এবং জামাতকে ওন করেনি, জামাতকে ইউজ করেছে জাস্ট লাইক এ টয়লেট টিস্যু। দিস ইজ দ্য রিয়ালিটি। এবং পেছনে পেছনে তারা জামাত সমালোচনা করেছে, সামনে সামনে নিজেদের প্রয়োজনে জামাত ভালো, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সব জমানাতেই। ফলে জামাতের মধ্যে একটা ক্ষোভ ছিল, বেদনা ছিল, ক্রোধ ছিল এবং এই জীবনে, জামাতের জীবনে 2 জন মানুষ তাদের সাথে মুনাফিকি করেনি। 1 নম্বর ব্যক্তি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জামাতের সঙ্গে মুনাফিকি করেনি, বরং ওইরকম একটা বিরূপ পরিস্থিতিতে আজ ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আওয়ামী লীগকে সহযোগিতা করা, আওয়ামী লীগের নেতাদেরকে সহযোগিতা করা যতটা না কঠিন, তার চেয়ে জামাতের লোকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা বঙ্গবন্ধুর জন্য তার চেয়ে 1 লক্ষ গুণ কঠিন ছিল ইন 1972। কিন্তু বঙ্গবন্ধু সেটা করেছিলেন। তো যা হোক, এবং যতটুকু একেবারে না করলেই নয়, রাজনীতির যে সেন্টিমেন্ট, যতটুকু না করলেই নয় ঠিক ততটুকু তিনি করেছিলেন, যেটা ছিল সহনীয়। ফলে আপনারা লক্ষ্য করবেন যে জামাত কিন্তু কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু নিয়ে একটা সিঙ্গেল অশালীন শব্দ উচ্চারণ করে না, তাদের কোনো নেতা কখনো করেননি এবং ভবিষ্যতে করবেন না।
একইভাবে আবার জামাতের অনেক নেতারা রাজনৈতিক কারণে শেখ হাসিনার বিরোধিতা করেন, তাকে নিয়ে গালাগাল করেন। আর নতুন প্রজন্মের যারা, তাদের তো আসলে রক্ত গরম, তাদের কথা আলাদা, কিন্তু সিনিয়র যারা নেতৃবৃন্দ, তারা সেই বঙ্গবন্ধুর কারণে কিন্তু শেখ হাসিনা বা শেখ পরিবার সম্পর্কে বাজে কথা বলে না। তো জামাতের প্রথম একজন রাজনীতিতে মানুষ পেয়েছিলেন যিনি তাদের সঙ্গে মুনাফেকি করেননি এবং সহযোগিতা করার চেষ্টা করেছেন, সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় যে মানুষটিকে তারা পেয়েছে সুদীর্ঘকালে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গ্রামীণ ব্যাংকের লোকের অভিযোগ থাকতে পারে, বিএনপির অভিযোগ থাকতে পারে, রাজনীতিবিদদের অভিযোগ থাকতে পারে, তার সঙ্গে যারা অর্থনৈতিকভাবে জড়িত ছিলেন ব্যবসা বাণিজ্য করতে পারেন। কিন্তু জামাতের সঙ্গে তার এই যাবৎকালে যতটুকু লেনাদেনা হয়েছে, যতটুকু কথাবার্তা হয়েছে, জামাত সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা এবং কাজে একটা মিল খুঁজে পেয়েছেন, যেটি তারা অতীতে কখনই কারোর কাছ থেকে পাননি। ফলে জামাত মনে করছে যে এটা তাদের জন্য একটা আশীর্বাদ, এটা তাদের জন্য একটা ব্রিদিং টাইম, এটা তাদের জন্য এমন একটা সময় যে সময়টিকে কাজে লাগানোটা তাদের জন্য ফরজে আইন। কাজেই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের তকদিরের সঙ্গে নিজেদের যে তকদির তারা একত্র করে ফেলেছেন। এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যেটা ইন্টারনালি, অর্থাৎ মানসিক এবং মস্তিষ্কর বিষয়। দ্বিতীয়ত, এই গত কয়েক মাসে জামাতের সঙ্গে বিএনপির যথেষ্ট শত্রুতা তৈরি হয়েছে। এই শত্রুতাটা শুরু হয়েছিল 2015-16 সন থেকেই বিএনপির সঙ্গে। এর কারণ হলো বিএনপি জামাতকে অতি মূল্যায়ন করেছিল। তারা মনে করেছিল যে জামাতের অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, ফলে 2015 সনের দিকে যে জ্বালাও পোড়াও আন্দোলন হলো, পুরো জিনিসটাই জামাত করেছে। তো এই জ্বালাও পোড়াও আন্দোলনের দায় দায়িত্বটা পুরোটাই বিএনপির উপরে এসেছে এবং সেই আন্দোলনে বিএনপি সফল হতে পারেনি। তখন থেকে বিএনপির হাইকমান্ডে জামাতকে নিয়ে নেতিবাচক আলাপ আলোচনা হতে থাকে এবং সেই আলাপ আলোচনার মধ্যেই 2018 সনের যে নির্বাচন, জামাত এবং বিএনপি একত্র করে বটে, কিন্তু তাদের মধ্যে বন্ধন ছিল না। কিন্তু 2018 সনের নির্বাচনের পর এই যে তাদের মধ্যে যে দূরত্ব, এটি রীতিমতো শত্রুতায় পরিণত হতে থাকে। আর আগস্ট মাসের এই 5 তারিখের জুলাই আগস্ট বিপ্লবের এই শুভক্ষণে তারা প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রুতা যোগ্যভাবে চালিয়ে এখন পর্যন্ত জামাত 10 হাতে খেলছে এবং জামাত এখন বিজয়ী। জামাত জানে যে আগামীতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, যেভাবে নির্বাচন হোক না কেন। আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনার জমানাতে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সে 100 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে এই গত 10 মাসের কর্মকাণ্ডের কারণে, বাই দ্য সাপোর্টার অফ বিএনপি। তারেক রহমান সাহেব কিংবা বেগম খালেদা জিয়া, ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি জীবিত হয়ে আসেন, এসে তার নেতাকর্মীকে বলেন যে জামাতের সঙ্গে কোনো বিরোধ চলবে না, তবুও কাজ হবে না। যেই দিন বিএনপি সরকার গঠন করবে সেই দিন থেকেই জামাতের এখন তো মুখোশ উন্মোচন হয়ে গেছে। উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, দেশ, তাদের মধ্যে জামাতের যারা নেতাকর্মী তারা কে কীভাবে কথা বলতে পারে, কার কতটুকু শক্তি আছে, কে কতটা নেতিবাচক, তারপরে কার কতটা মুখোশ রয়েছে, সব জিনিস বিএনপির কাছে একেবারে খোলাসা হয়ে গেছে। ফলে বিএনপির যে ক্রোধ সেটা টক বগিয়ে ফুটছে, মেজাজ গরম হয়ে গেছে। এটা আওয়ামী লীগের যে জামাতের উপর যে ক্রোধ, ওটা একটা মানে নীতি এবং আদর্শের বিষয় ছিল। এর কারণে হলো আওয়ামী লীগের সঙ্গে জামাতের কখনো কৌশলগত বন্ধুত্ব হয়নি, তারা ক্ষমতা ভাগাভাগি করেনি, এক টেবিলে বসে এক প্লেটে বসে খাবার খায়নি। ফলে আওয়ামী লীগের সঙ্গে জামাতের যে বিরোধ, ওটা হলো চিন্তার জগতে, ইথিক্যাল জায়গাতে, নৈতিক জায়গাতে 71-এর ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু বিএনপির সাথে যে জামাতের বন্ধুত্ব সম্পর্ক, সেখানে বিএনপি মনে করে যে তারা না হলে জামাত টিকতো না, তারাই জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, তারা জামাতকে বাঁচিয়ে রেখেছে, তারা জামাতকে সরকারে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, ইত্যাদি নানা কথাবার্তা। এবং এই সকল কথাবার্তার প্রেক্ষিতে তারা আশা করে যে জামাত আজীবন তাদের কৃতদাস হয়ে থাকবে, মাথা উঁচু করতে পারবে না। বিএনপি যা বলবে জামাত শুধু বলবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু এই যে আগস্ট মাসের 5 তারিখের পরে এক নতুন জামাত, এই নতুন জামাত খিলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এই নতুন জামাত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এই নতুন জামাত
হযরত উমর হতে চাচ্ছে, এই নতুন জামাত কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সৎ এবং ন্যায় পরায়ণতার কথা বলছে, যা কিনা বিএনপির সঙ্গে সরাসরি কন্ট্রাডিক্ট। জামাত যখনই কোরআনের কথা বলছে, সঙ্গে সঙ্গে বিএনপির লোক অপমান বোধ করছে যে আমরা তো এই গত কয়েক মাসে কোরআনের একটা আয়াতও আমরা অনুসরণ করিনি। জামাত যখন হাদিসের কথা বলছে, তখন বলছে আমাদেরকে নিয়ে ঠাট্টা করো, দাঁড়াও পেয়ে নেই, এমন ডলা দেবো। শেখ হাসিনার কি ডলা দিয়েছে? ডলায় ডলায় তোর জীবন শেষ করে দেবো। জামাত যখন বলে এক জালেম গেছে আর এক জালেম এসেছে, তখন বিএনপি লোক বলে আমরা কি বুঝি না তুমি জালেম কাদেরকে বলো? ফাজলামও পেয়েছো। আবার এক পক্ষ খেয়ে গেছে আর এক পক্ষ খাওয়ার জন্য বসে আছে, বিএনপি বলে যে দাঁড়াও, কেমন খাওয়ার জন্য বসে আছি তা দেখাবো, ক্ষমতা আগে পেয়ে নেই, তারপরে দেখাবো খাওয়া কাকে বলে, এবং সবার আগে ওদেরকে খাবো। এরকম একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধকে দমায়িত করার জন্য মনের যে ক্রোধ, রাগ, ক্ষোভ, এটি টগবগিয়ে ফুটছে। এই জিনিসটি জামাত বুঝতে পারছে এবং তাদেরকে সর্বশক্তি দিয়ে, একেবারে তাদেরকে সর্বশক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করা ছাড়া এই মুহূর্তে তাদের হাতে আর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, একমাত্র বিকল্প। তো যখন জীবনে একটা বিষয় অনিবার্য হয়ে পড়ে, কোনো বিকল্প থাকে না, তখন সেখানে ভালোবাসা বলেন, মমত্ব বলেন, দরদ বলেন, সেটা চরমে গিয়ে পৌঁছেছে। আর এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের যে আধিক্ষেতা, তাদের যে সমর্থন, তাদেরকে যে বাড়াবাড়ি, তাদের যে কর্মসূচি এবং এনসিপিকে এস্টাবলিশ করার জন্য তাদের যে চেষ্টা, এটাই রাজনীতির সংবিধান, এটাই রাজনীতির বাস্তবতা। আর এই বাস্তবতার বাইরে যারা অন্য কিছু চিন্তা ভাবনা করেন, তারা রাজনীতির জগতে শিশু, অবোধ শিশু। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।